ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে প্রাণী শিকার নিষিদ্ধ। বাঘসহ বিভিন্ন প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ও চোরা শিকার বন্ধ করতে বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইন কঠোরভাবে জারি করা হয়েছে। আজকের গল্পটিতে যে শিকার কাহিনী রয়েছে তা ব্রিটিশ শাসনাধীন ভারতের সময়কালের। জিম করবেট নিজেও একজন প্রকৃতি ও পশুপ্রেমিক ছিলেন। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থেই সেই সময় তিনি শিকার করতেন। এখন স্টোরি টাইমের টিম কখনোই বন্যপ্রাণী হত্যা বা শিকারের মতো বিষয়কে সমর্থন করে না। শুধুমাত্র গল্প পরিবেশনের ও বিনোদনের উদ্দেশ্যে এই অবতারণা। আমাদের একান্ত অনুরোধ, আমাদের শ্রোতা বন্ধুরা কোনরূপ প্রাণী হিংসা থেকে নিজেদের বিরত রেখে শুধুমাত্র আনন্দ ও উপভোগের উদ্দেশ্যেই আমাদের এই পরিবেশনাটি শুনুন। শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী, জিম করবেটের লেখা শিকার কাহিনী মুক্তেশ্বরের মানুষ খেপো। একবার জানোয়ার চলার পথের মুখোমুখি একটা পাহাড়ের গায়ে বসেছিলাম আমি একটা বাঘের প্রতীক্ষায়। বরমকা থান নামে এক অতি পবিত্র অরণ্য পিঠে গিয়েছে পথটা। বরম এক অনন্য দেবতা, তিনি মানুষদের রক্ষা করেন এবং তিনি যে এলাকায় পাহারা দেন সেখানে জানোয়ার হত্যা করতে দেন না। যে জঙ্গলের গভীরে এই পীঠ রয়েছে সেটি জানোয়ারে বোঝায়। আশেপাশের বহু মাইল জায়গার চোরা শিকারীদের আর ভারতের সর্বত্রের শিকারীদের প্রিয় মৃগয়াভূমি। তবু সে জঙ্গলের সঙ্গে এক জীবনকালের পরিচয়ও আমি কোনো দিনের জন্য জানিনি যে ওই পীঠস্থানের সমীপে একটি জানোয়ারও গুলি খেয়েছে বলে। তাই আমাদের গ্রামের মোষ মারছিল যে বাঘটা, তাকে মারবার জন্যে সেদিন আমি যখন বেরোই বরমের থানের 1 মাইল দূরে একটা জায়গা নির্বাচন করি আমি। বিকেল 4টে আমি একটা ঝোপের পেছনের জায়গায় বসে যাই, আর যেখান থেকে বাঘটাকে আশা করছি সেদিকে একটা সম্বর ডাকলো 1 ঘন্টা বাদে। কিছুক্ষণ বাদেই আমার অপেক্ষাকৃত কাছে একটা কাঁকড় ডাকতে শুরু করলো। যে পথের কাছে আমি বসেছিলাম সেটা ধরে বাঘটা আসছে। জঙ্গলটা মোটামুটি খোলামেলা, তাতে আছে বেশিরভাগ তরুণ জাম গাছ 2 থেকে 3 ফুট মোটা। যখন ও আসছিল ধীর চালে আর আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছিল 100 গজে, তখন আমি পাতার খসখস শব্দ শুনলাম আর মুখ তুলে দেখলাম একটা জাম গাছ তার ডালপালা আরেকটির সঙ্গে জড়ানো কাত হতে শুরু করেছে। অতি মন্দ গতিতে গাছটা চলতে থাকলো যতক্ষণ না একই জাতের ও মাপের আরেকটা গাছকে ছোঁয়। কয়েক মুহূর্ত দ্বিতীয় গাছটা প্রথমটার ভার সইল, তারপর সেটাও টলে পড়তে শুরু করলো। গাছ দুটো যখন সোজা অবস্থা থেকে আন্দাজ 30 ডিগ্রি কোণে পৌঁছেছে, একটা তৃতীয় ছোট গাছ বেড়ে গেল। 1 কি 2 মুহূর্তের বিরতি, তারপর 3টে গাছই হুড়মুড় করে মাটিতে পড়ল। আমার থেকে মাত্র কয়েক গজ দূরে গাছগুলি দেখছিলাম যখন, বাঘটার ওপরেও একটা চোখ রেখেছিলাম। পাতাগুলোর প্রথম শব্দেই ও দাঁড়িয়ে পড়েছিল, আর গাছগুলো যখন মাটিতে ভেঙে পড়ল ও ঘুরে দাঁড়ালো একবার। কোনো লক্ষণ না দেখিয়েই যেদিকে এসেছিল সেদিকেই প্রস্থান করল। আমি যে ঘটনা প্রত্যক্ষ করলাম তাকে স্বাভাবিকতার বিচারে বাইরেই ব্যাখ্যা করতে হবে। এই কারণের জন্য গাছগুলি তরুণ এবং সতেজ, এদের শিকড় শিথিল করে দেবার মতো কোনো বৃষ্টিপাতও ঘটেনি সম্প্রতি। জঙ্গলে এক ঝলক বাতাসও বইছিল না, আর পীঠস্থানে যাওয়ার পথের ওপরই পড়লো গাছগুলো। তখন বাঘটা আর 70 গজ এলেই আমি যে গুলি করে মারব বলে অপেক্ষা করছি সেটা ছুটতে পারতাম। ব্রিটিশ ভারতে 1875 সালে এডওয়ার্ড জেমস করবেট, মানে আমাদের সবার পরিচিত জিম করবেট, জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন বিখ্যাত শিকারী, সংরক্ষণবাদী এবং লেখক ছিলেন। তিনি বর্তমান ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের বনাঞ্চলে তার জীবনের বেশিরভাগ সময়
অতিবাহিত করেছেন, যেখানে তিনি বন্যপ্রাণীর প্রতি গভীর উপলব্ধি ও শ্রদ্ধা গড়ে তুলেছিলেন। করবেটের সবচেয়ে বিখ্যাত কাজগুলো স্থানীয় গ্রামবাসী এবং চিতাবাঘ শিকার করার জন্য তার প্রচেষ্টাকে ঘিরে আবর্তিত হয়। যাই হোক, তার সময়ের অনেক শিকারীদের থেকে ভিন্ন করবেটের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র খেলাধুলোর দ্বারা চালিত ছিল না, বরং স্থানীয় সম্প্রদায়ের নিরাপত্তার জন্য একটি প্রকৃত উদ্বেগের দ্বারাও পরিচালিত হয়েছিল। তার অভিযানগুলি কেবল শিকারের বিষয়ই নয়, এই শিকারীদের আচরণ বোঝা এবং মানব বন্যপ্রাণী সংঘর্ষ প্রতিরোধের উপায় খুঁজে বের করারও বিষয় ছিল। জঙ্গল এবং এর বাসিন্দাদের সম্পর্কে করবেটের অন্তরঙ্গ জ্ঞান তাকে এই অঞ্চলের মানুষের মধ্যে কিংবদন্তি মর্যাদা দিয়েছিল। করবেটের অভিজ্ঞতার কারণে তিনি বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থলের সুরক্ষার পক্ষে প্রবল সংরক্ষণবাদী হয়ে ওঠেন। তিনি 1936 সালে ভারতের প্রথম জাতীয় উদ্যান হেইলি ন্যাশনাল পার্ক, বর্তমানে জিম করবেট জাতীয় উদ্যান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা বেঙ্গল টাইগার এবং অন্যান্য বিপন্ন প্রজাতির জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল। তার সংরক্ষণের প্রচেষ্টা ছাড়াও করবেট তার রোমাঞ্চকর বিবরণ দিয়ে পাঠকদের বিমোহিত করেনি, বরং এর গুরুত্ব সম্পর্কে সচেতনতাও বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে কুমায়ুনের ম্যান ইটার্স এবং দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ। এছাড়াও বেশ কয়েকটি বইতে তার দুঃসাহসিক ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সামগ্রিকভাবে জিম করবেটের জীবন তার অসাধারণ সাহস, মানুষ এবং বন্যপ্রাণী উভয়ের প্রতি গভীর সহানুভূতি এবং বন্যপ্রাণী সংরক্ষণে তার অগ্রণী প্রচেষ্টা দ্বারা চিহ্নিত করা হয়। এখন স্টোরি টাইমে আমাদের এবারে নিবেদন জিম করবেটের লেখা মুক্তেশ্বরের মানুষ খেকো। গল্পের কথক স্বয়ং জিম করবেট সাহেব, তার চরিত্রে জয়দীপ গঙ্গোপাধ্যায়, অন্যান্য চরিত্রে রাজা সর্দার, শান্তনু দে, শুভ স্বপ্না মুখোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এবং আমি রাজ চট্টোপাধ্যায়। তাহলে শুনছেন রোমহর্ষক শিকার কাহিনী মুক্তেশ্বরের মানুষ খেকো। নৈনিতালের উত্তর পূর্বের 18 মাইল দূরে একটা পাহাড় রয়েছে। সেটা 8000 ফুট উঁচু আর পূব থেকে পশ্চিমে 12 থেকে 15 মাইল লম্বা। পাহাড়টার পশ্চিম প্রান্ত উঠে গেছে খাড়া, আর এই প্রান্তের কাছেই রয়েছে মুক্তেশ্বর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। সেখানে ভারতে গৃহপালিত পশুদের রোগের সঙ্গে লড়বার জন্য জীবাণু আর টিকা তৈরি হয়। ল্যাবরেটরি আর কর্মীদের আবাসগৃহগুলো পাহাড়ের উত্তর দিকে, আর এই জায়গাটার মুখোমুখি যে নৈসর্গিক দৃশ্য দেখা যায় সেটা তুষারাবৃত হিমালয় গিরিমালার যে কোনো জায়গার অপেক্ষা শ্রেষ্ঠ। এই পর্বতমালা আর ভারতের সমভূমির মধ্যবর্তী জায়গায় যত পাহাড় রয়েছে সবগুলোই পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, আর যে কোনো পাহাড়ের বেশ উঁচু থেকে যত দূর পর্যন্ত চোখ চলে যায় শুধু উত্তরের তুষার পর্বতই চোখে পড়ে না, পূর্ব আর পশ্চিমের সব পাহাড় উপত্যকার সমস্তটাই অবাধভাবে দেখতে পাওয়া যায়। যারা মুক্তেশ্বরে কখনো থেকেছে তারা এটা দাবি করে যে এটাই হচ্ছে কুমায়ুন পর্বতমালার সর্বশ্রেষ্ঠ সুন্দর স্থান। এ জায়গার জল হাওয়ার কোনো জুড়ি মেলা ভার। মুক্তেশ্বরের সুখ সুবিধের কথা মানুষ যেরকম উঁচু দরের বলে ভাবে, মনে হয় এক বাঘিনীরও সেরকমই মনে হয়েছিল। সে ওই ক্ষুদ্র বসতি সংলগ্ন বিস্তৃত অরণ্যে থাকা শুরু করেছিল যতদিন না একটা সজরের সঙ্গে তার এক দুর্ভাগ্যজনক সংঘর্ষ হয়েছিল, ততদিন সে অবাধে মহানন্দে সম্বর, কাঁকড় আর বনবড়া খেয়ে দিন কাটাচ্ছিল।
এই সংঘর্ষে সে একটা চোখ হারায়, আর 1 থেকে 9 ইঞ্চি বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টা সজারুর কাঁটা তার উপরের আর সামনের ডান পায়ের থাবার নিচে গেঁথে যায়। হাড়ে বিঁধে যাওয়ার পর এই কাঁটার অনেকগুলোই ইংরাজি ইউ অক্ষরের মতো ছাদে বেঁকে যায়। কাঁটার দুমুখ কাছাকাছি চেপে বসে। সেখান থেকে সে দাঁত দিয়ে কাঁটাগুলো বের করবার যেই চেষ্টা করে, তখনই সেখান থেকে পুঁজ বার হয়ে ঘা হয়ে যায়। তাই উপসে কাটাতে কাটাতে একদিন যখন সে ঘন ঝোপের মধ্যে শুয়েছিল আর ঘাটাকে জিভ দিয়ে চাটছিল, তখন এক রমণী সেই বিশেষ ঝোপটাতে তার গৃহপালিত পশুর খাদ্যের জন্যে ঘাস কাটতে আসে, আর সেই ঝোপটাকেই সে বেছে নেয়। প্রথমটা বাঘিনীটা ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু ও যেখানে শুয়ে রয়েছে, মেয়েটা যখন একেবারে সেই পর্যন্ত ঘাস কেটে ফেলে, বাঘিনীটা তখন তাকে থাবা মারে, আর এক থাবার আঘাতেই মেয়েটার খুলি ভেঙে চুরমার হয়ে যায়। তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। কেননা পরদিন যখন মেয়েটাকে পাওয়া যায়, তখন মেয়েটার এক হাতে কাস্তে চেপে ধরা ছিল, তখনই কাটবে বলে আর একটা হাতে ধরা ছিল এক গোছা ঘাস। মেয়েটা যেখানে পড়ে যায় সেখানেই তাকে ফেলে রেখে বাঘিনীটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যায় 1 মাইলের বেশি পথ, এবং একটা পতিত গাছের নিচে একটা ছোট গর্তে গিয়ে সে আশ্রয় নেয়। 2 দিন বাদে এই পতিত গাছটায় এক কাঠুরিয়া আসে জ্বালানি কাঠের টুকরো কাটার জন্য, আর বাঘিনীটা তাকেও মারে। বাঘটা শুয়েছিল গাছটার অপর প্রান্তে। লোকটা গাছের ওপর পড়ে, আর যেহেতু সে তার শার্ট এবং কোট খুলে ফেলেছিল, তাই ওকে মারার সময় বাঘিনী ওর পিঠে আঁচড় কেটেছিল। লোকটা যখন গাছের গুড়ির ওপর পড়ে ঝুলছিল, তখন ওর শরীর থেকে বেয়ে আসা রক্তের দৃশ্য দেখে বাঘিনীটার বোধহয় মনে হয়েছিল যে এটাতে তার খিদাটা মিটতে পারে, এই ধরনের কিছু। সে যাই হোক না কেন, লোকটাকে ফেলে চলে যাওয়ার আগে ও তার পিঠ থেকে অল্প একটু চেটে খায়, আর তার একদিন বাদে সে রীতিমতো তার মনটা ঠিক করে নেয়, আর কোনো রকম উস্কানি ছাড়াই 3 নম্বর মানুষটাকে মারে। এরপর থেকে ও ধীরে ধীরে একটা মানুষ খেকো হয়ে দাঁড়ায়। ও মানুষ মারতে শুরু করার কিছুদিন পরেই আমি বাঘিনীটার কথা শুনি। যেহেতু মুক্তেশ্বরে বেশ কিছু শিকারী ছিলেন, আর তাদের সকলেই বাঘিনীটাকে মারতে আগ্রহীও ছিল, সেই জন্য বাঘিনীটাকে প্রথম দিকে আমার মারবার খুব একটা আগ্রহ ছিল না। আর বাঘিনীটা যেহেতু সেই সব শিকারীদের প্রায় দোরগোড়াতেই কার্যকলাপ চালাচ্ছিল, আর সে ব্যাপারে একটা বাইরের মানুষের মাথা গলানো ঠিক হবে বলে আমার তখন মনে হয়নি। তবে যখন বাঘিনীটার হাতে মানুষের মৃত্যুর সংখ্যা 24-এ গিয়ে পৌঁছলো, তখন বসতিতে বসবাসকারী সকল মানুষ আর প্রতিবেশী গ্রামগুলির মানুষদের জীবন ক্রমশ বিপন্ন হয়ে উঠল। ইনস্টিটিউটের কাজে মন্দা পড়ল। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ভেটেরিনারি আধিকারিক তখন আমার সাহায্য চাইবার জন্য সরকারকে অনুরোধ করলেন। আমার যা মনে হয়েছিল যে আমার পক্ষে এই কাজটা খুব একটা সহজ হবে না, কারণ নরখাদক নিয়ে আমার অভিজ্ঞতা অত্যন্তই সীমিত, আর এছাড়া যে বিস্তৃত জঙ্গল জুড়ে বাঘিনীটা তার কার্যকলাপ চালাচ্ছিল সেটা আমার একেবারেই চেনা জানার মধ্যে ছিল না, আর কোথায় যে ওকে খুঁজবো সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। একটা চাকর, 1 বান্ডিল বিছানা আর একটা সুটকেস বহনকারী 2টো লোককে সঙ্গে নিয়ে আমি দুপুরে নৈনিতাল থেকে রওনা হলাম, আর 10 মাইল হেঁটে রামগড়ের ডাকবাংলোতে পৌঁছলাম। তারপর সেখানে রাতটা কাটালাম। ডাকবাংলোর খানসামা কাম রাঁধুনি, বোতল ধোয়া কাম হাজার কাজের কাজই আমার একটা বন্ধু ছিল সেখানে। সে যখন শুনলো যে মানুষকে কোটাকে মারবার জন্য আমি মুক্তেশ্বরের পথে চলেছি, মুক্তেশ্বরে পৌঁছাবার শেষ 2 মাইলের বিষয়ে সে আমাকে হুঁশিয়ার করে দিল। সে বলল, পথের ওই অংশটাতে বহু লোক কিন্তু ইদানিং মারা গেছে, বুঝলে জিম? অতএব ওখানটা খুব সাবধানে এই 2 মাইল পার হবে, সব সময় সতর্ক থাকবে, বুঝলে? জিনিসপত্র গুছিয়ে
আমার পেছন পেছন আসতে বলে আমার লোকজনকে রেখে সেখানে এলাম। উন্নত ধরনের বারুদ ব্যবহার করতে হয় এরকম একটা দোনলা 500 এক্সপ্রেস রাইফেল সঙ্গে রাখলাম। পরদিন খুব ভোরে রওনা হয়ে যখন ঠিক ভোরের আলো ফুটছে তখন এসে পৌঁছালাম নৈনিতাল, আলমোড়া রোড আর মুক্তেশ্বর রোডের সন্ধিস্থলে। এই জায়গাটা থেকে খুব সতর্ক হয়ে হাঁটতে থাকা উচিত, কেননা এখন থেকে আমি মানুষ খেকোর রাজ্যে। এঁকে বেঁকে মুচড়ে একটা অত্যন্ত খাড়াই পাহাড়ের গা বেয়ে ওঠার আগে কিছু দূর পর্যন্ত পথটা যায় সমভূমি ধরে। সে জমিতে ফোটে কমলা রঙের লিলি ফুল। সে ফুলের শক্ত লাল বিচি গাদা বন্দুকের গুলি হিসেবে ব্যবহার করা হয়। এই প্রথম আমি এই পাহাড়ে চড়ছি। পথের ওপর ঝুলন্ত বেলে পাথরের পাহাড়ি কার্নিশের গায়ে বাতাসে কুড়ে কুড়ে যে গুহাগুলো সৃষ্টি হয়েছে তা দেখে আমার ভারী মজা লাগছিল। আমার মনে হয় ঝড়ের সময় গুহাগুলো অত্যন্ত অতিপ্রাকৃত শব্দ ছড়ায়, কেননা গুহাগুলি বিভিন্ন মাপের, কতকগুলি অগভীর, দেখে মনে হয় অন্যগুলো বেলে পাথরের গহীনে ঢুকে গেছে ভেদ করে। যেখানে রাস্তাটা পাহাড়ের পিঠে উঠেছে সেখানে খানিকটা খোলা জায়গা আছে। সেই খোলা জায়গাটার এক মাথায় একটা ডাকঘর আর একটা ছোট বাজার রয়েছে। এত ভোরে ডাকঘরটা খোলেনি, তবে একটা দোকান খোলা ছিল। ডাক বাংলোর খোঁজ কেমন করে মিলবে সে কথা দোকানিটাকে জিজ্ঞেস করাতে সে আমাকে বলল, পাহাড়ের উত্তর দিকের গায়ে আধ মাইল দূরে বাংলোটি, মুক্তেশ্বরে ডাক বাংলো দুটি, একটি সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষিত, অন্যটি সাধারণের জন্য। আমি সেটা জানতাম না। বোধহয় আমার টুপির মাপ দেখে বন্ধু দোকানিটা আমাকে সরকারি কর্মচারী ভেবে ভুল বাংলোটি আর সে বাংলোর ভারপ্রাপ্ত খানসামার কাছে পাঠিয়েছিল। খানসামাটি আমাকে প্রাতরাশ দেওয়াতে আমি সেটা খেয়ে নিলাম। তার ফলে আমি লাল ফিতে ফুজের একটু বিরাট ভাজন হয়েছিলাম। যাই হোক, তবে সেই ব্যাপারটা আমার অজ্ঞাতেই হয়েছিল। পরে খেয়াল রেখেছিলাম আমার ভুলের জন্যে যেন খানসামাটার কোনো রকম অসুবিধা না হয়, সে যেন বিন্দুমাত্র না ভোগে। আমি যখন তুষার সিংহমালার অপরূপ শোভার তারিফ করছিলাম, অপেক্ষা করছিলাম ব্রেকফাস্টের জন্য, সেনা বিভাগের রাইফেল নিয়ে 12 জনের একটি ইউরোপিয়ান দল আমার সামনে দিয়ে চলে গেল। কয়েক মিনিট বাদে তাদের পেছন পেছন গেলেন একজন সার্জেন্ট, একজন নিশানা, একজন পতাকা নিয়ে 2 জন লোক। সার্জেন্টটি বেশ বন্ধুভাবাপন্ন। তিনি আমায় জানালেন, সদ্য যে দলটি গেল ওটি যাচ্ছে রাইফেল রেঞ্জে, আর মানুষকে কোটার জন্য দলটি অমন চোট পেতে আছে। সার্জেন্টের কাছে যখন শুনলাম যে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আধিকারিক গতকাল সরকারের কাছ থেকে একটা টেলিগ্রাম পেয়েছেন, তাতে জানানো হয়েছে যে আমি মুক্তেশ্বরের পথে রওনা হয়েছি, সার্জেন্ট আশা প্রকাশ করলেন যে মানুষকে কোটা মারার জন্য আমি অত্যন্ত আগ্রহী এবং আমি নিশ্চয়ই সফল হব। তিনি বললেন, বসতিটিতে অবস্থা খুবই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে, এমনকি দিবালোকেও কেউ একা ঘুরতে ফিরতে চায় না, আর সন্ধ্যের পর সকলকে দৌড় বন্ধ করে থাকতে হয়। মানুষ খেকোটিকে মারার বহু প্রচেষ্টা হয়েছে, কিন্তু যেসব মরির বা টোপের সামনে বসে থাকা হয়েছে তার একটির কাছেও বাঘিনীটি একবার ফিরেও আসেনি। ব্রেকফাস্টটা সত্যি দারুণ ছিল। অতি চমৎকার এই প্রাতরাশের পর আমার লোকজন যখন পৌঁছবে, মানুষকে কোটার খবর পাওয়ার চেষ্টা করতে ততক্ষণ আমি বেরিয়ে পড়েছি, আর কখন যে ফিরবো সেটাও জানি না। এ কথা তাদের বলতে নির্দেশ দিয়ে দিলাম খানসামাকে। তারপর রাইফেলটা তুলে নিয়ে আমি ডাকঘরে গেলাম একটা টেলিগ্রাম পাঠাতে, মাকে জানানোর জন্য যে আমি নিরাপদেই পৌঁছেছি। ডাকঘর আর বাজারের সামনে সমতল জমি থেকে মুক্তেশ্বরের পাহাড়ের ডান দিকটা খাড়া ঢালে নেমে গেছে।
ঘন গুল্মে আচ্ছাদিত শৈলশিরা আর খাতে সেদিকটা ক্ষতবিক্ষত। নিচের উপত্যকা আর তার ওপারের অরণ্য নিবিড় রামগড় পর্বতমালার দিকে চেয়ে আমি পাহাড়ের কিনারে দাঁড়িয়ে রয়েছি। পোস্টমাস্টার আর বহু দোকানি ততক্ষণে এসে জুটেছে। পোস্টমাস্টার গতকালের সরকারি টেলিগ্রামটি দেখেছেন। এখনই আমি তার হাতে যে টেলিগ্রাম ফর্মটি দিয়েছি সেটাই আমার সই দেখে তিনি ধরেই নিয়েছেন যে টেলিগ্রামে উল্লিখিত ব্যক্তিটি আমি, এবং তিনি ও তার বন্ধুরা তাদের সাহায্যার্থে জানাতে এসেছেন আমাকে। এই প্রস্তাবে আমি খুব খুশি হলাম, কেননা মুক্তেশ্বরে যারাই আসুক না কেন প্রত্যেকের সঙ্গে দেখা করার আর কথা বলার সবচেয়ে বেশি সুযোগ এদের কাছেই রয়েছে। দুই বা তার বেশি লোক একসঙ্গে জুটলে এটা নিশ্চিত যে তাদের কথোপকথনের মধ্যেই এই মানসিকতার খবর আমি জোগাড় করে নিতে পারবো, আর সেটা আমার কাছে খুবই মূল্যবান। অন্য দেশের মানুষের কাছে ছুরিখানা বা ক্লাব আর গ্রামীণ ভারতে গ্রামবাসীর কাছে ডাকঘর আর বেনের দোকান একই। যদি কোনো বিশেষ প্রসঙ্গের খবর তোমাকে নিতে হয় তাহলে খবরের হদিশ পেতে তোমাকে ডাকঘর আর না হলে কোনো না কোনো দোকানদারের কাছেই যেতে হবে, কারণ এই দুটোই হচ্ছে সব থেকে ভালো জায়গা এই ধরনের কোনো রকম খবর পাওয়ার জন্য। তো আমাদের সামনে বাঁদিকে পাহাড়ের একটা ভাঁজে আমাদের থেকে 1000 ফুট নিচে আন্দাজ 2 মাইল দূরে এক খণ্ড কর্তিত জমি। আমাকে জানানো হলো যে ওটা বদ্রি সিংয়ের আপেল বাগিচা। আমার এক পুরনো দোস্তের ছেলে বদ্রি কয়েক মাস আগে নৈনিতালে আমার সঙ্গে দেখা করেছিল, আমাকে ওর গেস্ট হাউসে রাখার আর ওই মানুষটাকে মারবার জন্য ও যতটা ভাবে পারে সাহায্য করবার প্রস্তাবও জানিয়েছিল। তো সে প্রস্তাব তখন আমি গ্রহণ করিনি। এখন যেহেতু সরকারের অনুরোধে আমি মুক্তেশ্বরে এসেছি, তাই ঠিক করলাম যে একবার বদ্রির সঙ্গে দেখা করব আর ওর সাহায্য এবং প্রস্তাব গ্রহণ করব। বিশেষ করে যখন এখনই সঙ্গীরা আমাকে জানিয়েছে যে বদ্রির আপেল বাগিচার নিচের উপত্যকাটায় শেষ মানুষটা মারা গিয়েছে। আমাকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আরও তথ্যের জন্য ওদের ওপরই ভরসা রাখবো সে কথা আমি ওদেরকে বলে ধারি রোড ধরে রওনা হলাম। তখন সকাল। বদ্রির সঙ্গে দেখা করবার আগে পাহাড় ধরে খুব এগিয়ে কয়েকটা গ্রামে যাওয়ার সময় রয়েছে। পথে কোনো মাইলস্টোন ছিল না, আর আমার ধারণা মতো আমি প্রায় 6 মাইল মতো পথ হেঁটে এসেছি আর 2টো গ্রামে গিয়েছি। ফিরতি পথে ঘুরলাম। ঘুরতি মুখে মাইল 3 গেছেছি। একটা ছোট্ট মেয়ে একটা বলদকে নিয়ে ঝামেলায় পড়েছে, তাকে আমি ধরে ফেললাম। মেয়েটার বয়স এই বছর 8 হবে। তার ইচ্ছে বলদটি মুক্তেশ্বরের দিকে যায় আর বলদটি যেতে চায় উল্টো দিকে। আমি যখন ঘটনাস্থলে পৌঁছলাম ওর গলায় বাঁধা দড়িটা ধরে মেয়েটা হাঁটতে থাকলো সামনে, আর আমি পেছন পেছন চললাম ওকে চলতি রাখার জন্য, যাতে ওই বলদটা আর কোনো রকম ঝামেলা না করে। অল্প খানিকটা পথ এগোনোর পর আমি জিজ্ঞাসা করলাম, আমরা কালোয়াকে চুরি করছি না, করছি কি? মেয়েটাকে কালো বলদটিকে ওই নামেই ডাকতে শুনেছিলাম। মেয়েটা অত্যন্ত সপ্রতিভভাবে উত্তর দিল, ওর বড় বড় বাদামি চোখ দুটো আমার দিকে তুলে। না। ওটা কার বলদ? আমার বাবার। আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি? আমার কাকার কাছে। কাকা কালোয়াকে কেন চায়? তার খেতে লাঙল দিতে। কিন্তু কালোয়া তো একা একা কাকা খেতে লাঙল দিতে পারবে না। নিশ্চয়ই পারবে না। আমি বোকার মতোই কথাটা বলেছি বটে, তবে সাহেব বলদ আর লাঙল চষার বিষয়ে যে কিছু জানবে এতটা বোধহয় কেউ আশা করতে পারে না। তো আমি এরপরে জিজ্ঞাসা করলাম, তোমার কাকার কি একটাই বলদ? হ্যাঁ, এখন কাকার একটাই বলদ, তবে আগে 2টো ছিল। অন্যটা এখন কোথায়? ভাবলাম বোধহয় ধার শুধানোর জন্য সেটা বোধহয় বেঁচে দিয়েছে। মেয়েটা বলল, গতকাল বাঘটা সেটাকে মেরে ফেলেছে। এই একটা খবরের মতো খবর বটে।
খবরটা হজম করে ফেললাম। এরপরে আমরা আর কোনো কথা না বলেই চলতে থাকলাম। মেয়েটা থেকে থেকে ফিরে চাইছে আমার দিকে। অবশেষে সাহস করে ও আবার জিজ্ঞাসা করলো, আপনি বাঘটাকে মারতে এসেছেন? হ্যাঁ, বাঘটা মারবার চেষ্টা করতেই তো এসেছি। তবে তবে মরিটার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন কেন? কেননা আমরা কালোয়াকে নিয়ে যাচ্ছি কাকার কাছে। মনে হলো আমার জবাবে মেয়েটা সন্তুষ্ট হলো। আমরা চলতে থাকলাম ধীরে ধীরে। অত্যন্ত দরকারি কিছু খবর পেলাম বটে, কিন্তু আরো খবর চাই। আর একটু বাদে আমি জিজ্ঞাসা করলাম, তুমি জানো না যে বাঘটা মানুষকে গো? হ্যাঁ হ্যাঁ জানি, ও কুন্তির বাবাকে খেয়েছে, আর বংশীর মাকে, আরো কত লোককে খেয়েছে। হ্যাঁ, তবে তোমার বাবা কালোয়ার সঙ্গে তোমাকে পাঠালো কেন? নিজে এলো না কেন? তার যে ভাবি বুখার হয়েছে, ম্যালেরিয়া। আর তোমার কোনো ভাই নেই? না, একটা ভাই ছিল, সে অনেক দিন আগে মরে গেছে। আর মা? হ্যাঁ, মা আছে, মা রান্না করছে। বোন? না, আমার কোনো বোন নেই। অতএব যে রাস্তায় 4 ঘন্টায় আমি আর দ্বিতীয় কোনো মানুষ দেখিনি, যে পথ ধরে বড় দল বেঁধে ছাড়া পুরুষেরা পর্যন্ত হাঁটতে ভয় পায়, সেই পথ দিয়ে ওর বাবার বলদটাকে কাকাকে পৌঁছবার বিপজ্জনক দায়িত্ব এই ছোট্ট মেয়েটার ওপর পড়েছে। আমরা একটা পথে পৌঁছেছি। মেয়েটা পথটা ধরে এগোলো, বলদটা ওর পেছনে, আর সবচেয়ে পেছনে আমি। অচিরে আমরা একটা খেতে এসে পৌঁছলাম। তার অপর প্রান্তে আর একটা ছোট্ট বাড়ি। আমরা যখন বাড়িটার কাছে এসে পৌঁছালাম, তখন মেয়েটা চিৎকার করে ডাকলো, কাকা, ও কাকা, আমি কালোয়াকে নিয়ে এসেছি। বাড়ির ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠের জবাব এলো, ঠিক আছে, ওটাকে খুঁটোয় বাঁধ পুতলি, বাড়ি যা, আমি খেতে বসেছি। অতএব আমরা কালোয়াকে খুঁটিতে বাঁধলাম আর ফিরে গেলাম রাস্তায়। আমাদের মধ্যে কালোয়ার সংযোগ বন্ধন না থাকায় পুতুলি এখন লজ্জা পাচ্ছে। যেহেতু ও আমার পাশে হাঁটবে না, ওর চালে চাল মিলিয়ে আমি এগিয়ে আসতে লাগলাম। কিছুক্ষণ হাঁটলাম নিশ্চুপ ভাবে। তারপর আমি বললাম, কাকার বলদটাকে যে বাঘটা মেরেছে আমি তাকে মারতে চাই, কিন্তু আমি জানি না যে মুড়িটা কোথায়, আমাকে একটু দেখিয়ে দেবে? মেয়েটা আগ্রহের সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে দেখাবো। তুমি মুড়িটা দেখেছো? না। তবে সেটা কোথায় ছিল কাকা যখন বাবাকে বলেছিল, আমি তখন শুনেছি। সেটা কি রাস্তার কাছে? আমি তা জানি না। যখন মারা পড়ে তখন বলদটা কি একা ছিল? না না, গায়ের গরু বাছুরের সঙ্গে ছিল তো। সকালে মারা পড়ে না সন্ধ্যায়? সকালবেলা যখন গরুগুলোকে সঙ্গে নিয়ে চড়াতে যাচ্ছিল তখনই মারা গেছে। মেয়েটার সঙ্গে কথা কইছিলাম যখন, তীক্ষ্ণভাবে নজর রাখছিলাম চারিদিকে, কেননা রাস্তাটা সরু আর বাঁদিকে ঘন জঙ্গল, ডান দিকে ঘন ঝোপঝাড়। এইভাবে আমরা মাইল 3 এগোলাম। তারপর পৌঁছলাম বহু ব্যবহৃত একটা গরু ছাগলের চলার পথে। পথটা বাঁয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে। এইখানে মেয়েটা থামলো, তারপর বলল, কাকা ওর বাবাকে বলেছিল এই পথটার বলদটা মারা পড়েছে। মুড়ি খুঁজে পাওয়ার জন্য আমার যত খুঁটিনাটি জিনিস জানার দরকার ছিল সবটাই জানতে পেরে গিয়েছি। এখন মেয়েটাকে নিরাপদে ওর ঘরে পৌঁছে দিয়ে তারপর আমি এই রাস্তায় আবার ফিরে এলাম। পথটা চলে গিয়েছে একটা উপত্যকা পেরিয়ে, আর এই পথ ধরেই প্রায় সিকি মাইল এগিয়ে একটা জায়গায় পৌঁছলাম।
যেখানে গরু বলদগুলো প্রাণ ভয়ে ছিটকে পালিয়েছে। গরু চলার রাস্তাটা ছেড়ে রাস্তাটা থেকে 50 গজখানেক নিচে ওরই সমান্তরালে জঙ্গলের ভেতর দিয়ে আমি চলতে লাগলাম। সবে অল্প পথই গিয়েছি, দেখলাম ছেঁচড়ে টানার একটা দাগ। দাগটা সিধে ঢুকে গেল উপত্যকাটার মধ্যে, আর সেটাকে কয়েকশো গজ অনুসরণ করতেই আমি পেয়ে গেলাম সেই বলদটাকে। ওর শরীরের পেছন ভাগ থেকে সামান্য খানিকটা খাওয়া শুরু করেছে সে। একটা গভীর খাতের মুখ থেকে প্রায় 40 ফুট দূরে আন্দাজ 20 ফুট উঁচু একটা পাহাড়ের পায়ের কাছে পড়েছিল ওটা। খাত আর মুড়ির মাঝে একটা বাড় থেমে যাওয়া গাছ, একটা বুনো গোলাপ গাছে সেটা চাপা পড়েছে। মুড়ির কাছাকাছি বাঁধা জায়গা সীমার মধ্যে এইটাই একমাত্র গাছ। বাঘিনীটাকে মারবার কিছু আশা নিয়ে যার ওপরে আমি বসতে পারি। আকাশে আজ চাঁদ নেই, আর বাঘটা যদি অন্ধকারের পর আসে, নিশ্চিত জানছিলাম যে আজকেও অন্তত আসবেই। তো মরির যত কাছে আমি থাকবো, বাঘটাকে মারবার সুযোগ পাবো তত বেশি। এখন বেলা 2টো। বদ্রির সঙ্গে দেখা করবার, ওর কাছে এক পেয়ালা চা চাইবার সময়টুকুই শুধুমাত্র আমার কাছে রয়েছে। আর চায়ের আমার এখন খুব দরকার, কেননা সেই ভোর 4টেতে রামগড় ছেড়ে বেরোবার পর থেকে আমি প্রচুর পথ হেঁটে ফেলেছি। গরু ছাগল চলবার রাস্তাটা যেখানে পথের সঙ্গে মেশে, বদ্রির ফল বাগিচার পথ তার কাছাকাছি শুরু হয়ে ঘন গুল্মঝোপের ভেতর দিয়ে একটা খাড়াই পথ ধরে 1 মাইল বামে। আমি যখন পৌঁছলাম, বদ্রি ওর গেস্ট হাউসের কাছে ছিল। একটা চোট খাওয়া আপেল গাছের তদারকি করছিল সে। আমার আগমনের কারণ শুনে ফল বাগিচার মুখোমুখি একটা ছোট টিলার ওপর অবস্থিত গেস্ট হাউসে নিয়ে গেল আমাকে। বদ্রি ওর চাকরকে আমার জন্য চা আর কিছু খাবার তৈরি করতে বলে দিল। বারান্দায় বসে আমরা যখন তারই অপেক্ষা করছি, কেন মুক্তেশ্বরে এসেছি সেইটা নিয়ে, আর সেই ছোট মেয়েটা আমাকে যে মুড়িটা খুঁজে পেতে সহায়তা করেছিল তার কথা, এইসব বিষয়ে আলোচনা করতে লাগলাম। বদ্রিকে জিজ্ঞাসা করলাম, মুক্তেশ্বরে শিকারীদের কাছে এই মুড়িটার খবর বলা হয়নি কেন? ও বলল, বাপ্পি মহারাজ, শিকারীদের বারবার ব্যর্থতার কারণে গ্রামের লোকেরাও ওদের উপর ভরসা হারিয়েছে, আর এই জন্যই হত্যার খবরগুলো শিকারীদের আর দেওয়া হয় না। মুড়ির কাছে পাহারা দেওয়ার জন্যে যে লম্বা চওড়া তোড়জোড় চলে, সেটাকেই ব্যর্থতার কারণ বলে মনে করে বদ্রি। এই তোড়জোড়ের মধ্যে রয়েছে ঝোপ আর ছোট ছোট গাছের সকল বাধা সরিয়ে মুড়ির কাছের জমি সাফ করা, বড় বড় মাচান তৈরি করা, আর বহুজন মিলে মাচান দখল করা। কখনো মুড়ির কাছে ফিরে না আসার যে খ্যাতি অর্জন করেছে বাঘটা, এইটাই তার যথেষ্ট কারণ। বদ্রি সবিশ্বাসে স্থির যে মুক্তেশ্বর জেলায় কেবল এই একটাই বাঘ রয়েছে। সেটা সামনের ডান পাটা সামান্য খোঁড়া, তবে কিসের জন্য যে সে খোঁড়া হয়েছে সে কথা সে জানে না। সে এও জানে না যে জানোয়ারটা মদ্দা না মাদি। একটা বড় এয়ারডেল টেরিয়ার কুকুর আমাদের সঙ্গে বারান্দায় বসেছিল। অচিরে কুকুরটা ঘর ঘর করতে শুরু করলো, আর ও যেদিকে তাকিয়েছিল সেই দিকে চেয়ে দেখি একটা বড় হনুমান জমিতে বসে একটা আপেল গাছের ডাল নুইয়ে ধরে কাঁচা ফল খাচ্ছে। বারান্দার রেলিংয়ে ঠেস দেওয়া ছিল একটা শটগান। সেটা তুলে নিয়ে বদ্রি তাতে 4 নম্বর ছড়রা পুড়ে গুলি ছুড়ল। হনুমানটা অবশ্য কোনো চোট পেল না, কারণ ছড়রাগুলির পক্ষে এই পাল্লাটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তবে গুলি ছোড়ার একটা সুফল তো হলো, হনুমানটা ছুটে পালালো পাহাড় ধরে অপর দিকে। কুকুরটা তাকে জোরে তাড়া করলো। কুকুরটার যে একটা কিছু সর্বনাশ হবে এই ভেবে ভয় পেলাম। বদ্রিকে বললাম,
যে ওটাকে ফিরিয়ে নিয়ে আসো, কিন্তু ও বলল, ও ঠিক আছে, কুকুরটা এই বিশেষ হনুমানটিকে সদাই তাড়া করে, ওর চারা গাছগুলোর যথেষ্ট ক্ষতি করেছে ওটা। কুকুরটা হনুমানটাকে প্রায় ধরে ফেলেছিল। কয়েক গজের মধ্যে যখন ও পৌঁছেছে, হঠাৎ করে হনুমানটা ফিরে দাঁড়ালো, কান টেনে ধরলো কুকুরটার, ওর মাথার পাশ থেকে এক খাবলা মাংস কামড়ে ছিঁড়ে নিল। কুকুরটা খুব জোর জখম হয়েছিল। আমরা ওর ক্ষতের শুশ্রূষা সবে শেষ করছি, সেই সময় আমার চা, এক থালা গরম পুরি তরকারি চলে আসলো। যে গাছটায় বসতে চাই তার কথা বদ্রিকে বলেছিলাম, আর আমি যখন মরির কাছে ফিরে যাচ্ছি, একটা ছোট মাচান তৈরির সরঞ্জামবাহী দুজন লোক সহ আমার সঙ্গে যাবে বলে বদ্রি জোরাজুরি শুরু করলো। 1 বছরেরও ওপর বদ্রি আর লোক দুটো মানুষকে কোটার আতঙ্কের ছায়ায় বসবাস করেছে। বাঘটার বিষয়ে ওদের ধারণার কোনো কমতি ছিল না। আর যখন ওরা দেখলো আমি যেটা বেঁধেছি সেটা ছাড়া মরির কাছে এমন একটাও কোনো গাছ নেই যার ওপর মাচা বাঁধা চলে, ওরা আমাকে সেই রাতে সেই মাচায় না বসার জন্যই তাগিদ দিল, এই ধারণায় যে বাঘটা মুড়িটাকে সরিয়ে নেবে আর পরের রাতে মাচায় বসার জন্যে আমাকে যোগ্যতর কোনো জায়গা জুটিয়ে দেবে। বাঘটা যদি মানুষকেও না হতো তাহলে হয়তো আমি তাই করতাম, কিন্তু যেহেতু বাঘটা মানুষকেও, তাই এই কাজে খানিকটা ঝুঁকি থাকলেও আমি এই সুযোগ হারাতে একদমই রাজি ছিলাম না। সুযোগটার পুনরাবৃত্তি পরের রাতে নাও তো করতে পারে। এ জঙ্গলে ভাল্লুক রয়েছে, আর যদি একটা ভাল্লুকও এই মুড়িটার গন্ধ পায় তবে বাঘকে মারবার সব আশাই আমার নষ্ট হয়ে যাবে, কারণ হিমালয়ের ভাল্লুকেরা বাঘকে সমীহ করে না মোটেই, আর বাঘের মরি অপহরণে ইতস্তত করে না। গাছটা যেহেতু গোলাপ ঝোপে চাপা, তাতে চড়া বেশ কষ্টসাধ্য একটা কাজ। কাঁটা সত্ত্বেও যতদূর পারলাম ততদূর নিজের আরামে বসবার একটা ব্যবস্থা করে নেওয়ার পর আমাকে রাইফেলটা তুলে দিয়ে আর পরের দিন ভোরে তারা ফিরে আসবে এই কথা দিয়ে বদ্রি আর তার লোকেরা চলে গেল। খাত আমার পিছনে, আমি পাহাড়ের দিকে মুখ করে রয়েছি। ওপর থেকে যে জন্তুই নামুক আমি পরিষ্কার দেখতে পাবো, কিন্তু আমি যেমন ভাবছি বাঘ যদি সে মতো নিচ থেকে আসে, মরির কাছে না পৌঁছানো অবধি ও আমাকে দেখতে পাবে না। বলদটা সাদা, 15 ফুট দূরে আমার দিকে পা মেলে ডান কাতে পড়ে রয়েছে ওটা। বিকেল 4টে আমি জায়গায় বসলাম, আর 1 ঘন্টা বাদে আমার 200 গজ নিচে খাতের দিক থেকে একটা কাঁকড় ডাকতে শুরু করলো। বুঝলাম যে বাঘ এখন চলতে শুরু করেছে, আর সেটা দেখে কাঁকড়টা নিশ্চল দাঁড়িয়ে পড়ে ডাকছে। বহুক্ষণ কাঁকড়টা ডাকলো, আর তারপর ধীরে ধীরে চলে যেতে শুরু করলো। ডাকটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলো যতক্ষণ না পাহাড়ের ঢালের ওপারে মিলিয়ে যায়। মরির দৃশ্যসীমার মধ্যে আসার পর বাঘটা গুড়ি মেরে বসেছে, এইটাই হলো তার নিশানা। ঘড়ি রেখে বাঘটাকে গুলি করতে ব্যর্থ হওয়ার কারণগুলো বদ্রি আমাকে বলবার পর এমনটাই যে ঘটবে সেটা আমি আগে থাকতেই ভেবে রেখেছিলাম। চোখ কান খোলা রেখে ও মুড়ির কাছে আসবার আগে নিশ্চিত হয়ে নেবে যে মুড়ির কাছে কোনো মানুষ নেই, সেজন্যে কাছেই কোথাও গুলি মেরে বসে থাকবে, এ কথা আমি জানতাম। এইভাবে মিনিটের পর মিনিট পার হতে লাগলো। সন্ধ্যা নামলো। আমার সামনের পাহাড়ে এটা সেটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো, মিলিয়ে গেল। মরিটাকে তখনও ঝাপসা সাদা দাগের মতো দেখতে পাচ্ছি। খাতের মুখে একটা ডাল মট করে ভাঙলো। অতি সন্তর্পণ পদক্ষেপে বাঘটা ধীরে ধীরে আমার দিকে এগোলো, থামলো আমার ঠিক নিচে। 1 বা 2 মিনিট নিশ্ছিদ্র নীরবতার পর গাছের পায়ের তলে শুকনো পাতার ওপরে বাঘটা শুয়ে পড়ল।
সূর্যাস্তের কাছাকাছি ঘন মেঘ জমে উঠেছিল। এখন মাথার ওপর এক কালো চন্দ্রাতক তারাগুলো মুছে গিয়েছে। অবশেষে বাঘ যখন উঠে মরির কাছে গেল, তখন রাতটাকে কাজল কালো বললে সবচেয়ে ভালো বলা হয়। যত তীক্ষ্ণ নজরই চালাই না কেন, সাদা বলদটার কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাঘকে তো আরোই কম। মরির কাছে পৌঁছে বাঘটা মুড়ির ওপর ফুঁ দিতে থাকলো। হিমালয়ে বিশেষ করে গরমকালে মরির টানে ভীমরুল আসে। দিনের আলো মিলিয়ে গেলে অধিকাংশ ভীমরুলই চলে যায়। যেগুলো ওড়ার পক্ষে বড় বেশি বুঁদ হয়ে থাকে সেইগুলো থেকে যায়। সম্ভবত তিক্ত অভিজ্ঞতার কারণেই খেতে শুরু করবার আগে বাঘটা মাংসের ছিন্ন উন্মুক্ত অংশে সেঁটে থাকা ভীমরুলগুলোকে তাড়িয়ে দেবার জন্য ফুঁ দিচ্ছে। তাড়াহুড়ো করে গুলি করবার কোনো দরকার নেই আমার, কেননা যদিও বাঘটা খুব কাছেই আছে, তবুও কোনো রকম নড়াচড়া বা আওয়াজ দ্বারা ও দৃষ্টি আকর্ষণ না করা অবধি বাঘটা আমায় দেখতে পাবে না। অন্ধকার রাতে তারার আলোয় আমি মোটামুটি ভালোই দেখতে পাই, সে অভ্যাস আমার হয়ে গিয়েছে। কিন্তু সেই রাতে একটা তারাও দৃশ্যমান ছিল না। ঘন মেঘে এক ঝলক বিদ্যুৎ চমকায়নি। খেতে শুরু করবার আগে বাঘটা মুড়িটাকে সরায়নি, তাই জানছিলাম যে মুড়ির ডান ধারে আমার দিকে পাশ ফিরে রয়েছে বাঘটা। বাঘটাকে মারবার যেসব প্রচেষ্টা হয়েছে তার কারণে আমার সন্দেহ ছিল যে অন্ধকার নামবার আগেও আসবে না। তারার আলোয় যেমনটি তাক করতে পারি তাই করা, আর তারপর যাতে মরির 1 বা 2 ফুট ডাইনে আমার বুলেট পৌঁছয় সেই মতো রাইফেলের নল সরিয়ে তাক করা, এই ছিল আমার ইচ্ছা। কিন্তু এখন মেঘ আমার চোখ দুটোকে অকেজো করে দিয়েছে। আমাকে নির্ভর করতে হবে এখন প্রাণের ওপর। কোনোই দুটো হাঁটুতে দেখে রাইফেল তুলে ধরে বাঘটা যে আওয়াজ করছিল সেই দিকে সযত্নে মনোযোগ দিলাম। তারপর তাক করলাম। রাইফেলটা দৃঢ় অনড় হাতে ধরে আমার ডান কান ফেলালাম আওয়াজের দিকে। আবার সোজা হয়ে বসলাম। আমার তাক একটু উঁচু হয়ে গিয়েছিল, তাই নলটা 1 ইঞ্চির অত্যন্ত কম নামিয়ে ধরে আমি আবার মাথা ফেরালাম, কান পাতলাম। এইরকম কয়েকবার করবার পরে যখন সন্তুষ্ট হলাম এই ভেবে যে না, আমি ঠিক শব্দের দিকেই নিশানা করেছি, তখন নলটাকে ডান দিকে একটু সরিয়ে ট্রিগার টিপে দিলাম। 2 লাফে বাঘটা সে 20 ফুট উঁচু পারে উঠে গেল। তার মাথায় ছোট একটু করে সমতল ভূমি, তার ওপারে পাহাড় উঠে গেছে শিরে খাড়াইয়ে। সেই সমতল ভূমি অবধি বাঘের শব্দ পেলাম শুকনো পাতার ওপর। তারপর সব হয়ে গেল নিঃশব্দ। হয় সেই সমতলে পৌঁছে বাঘটা মারা গেছে, নয় ও বেজখম। নৈশব্দের ব্যাখ্যা এই 2 রকম হতে পারে। রাইফেল কাঁধে ধরে রেখে অত্যন্ত অভিনিবেশে 3 বা 4 মিনিট শুনলাম। যেহেতু আর কোনো আওয়াজ হলো না, তাই রাইফেলটা নামালাম। আমার এই আচরণের জবাবে পাহাড়ের মাথা থেকে এলো এক গম্ভীর গর্জন। ও বেজখম এবং আমায় দেখেছে। ও গাছের ওপর আমার বসবার জায়গাটা গোড়াতে 10 ফুট উঁচুতে ছিল, কিন্তু যেহেতু আমার বসার মতো শক্ত কিছু ছিল না, তাই আমার ভারে গোলাপ ঝাড়টা দেবে গিয়েছিল। এখন সেটা সম্ভবত জমি থেকে 8 ফুটের খুব একটা বেশি নয়, আর আমার ঝুলন্ত ঠ্যাং দুটো নিশ্চয়ই তার থেকেও আরো একটু নিচে হবে। খানিকটা ওপরে প্রায় 20 ফুট দূরে একটা বাঘের গম্ভীর গড়গড় আওয়াজ শুনতে পাচ্ছি। ওই সেই মানুষ থেকেও। একথা মনে করবার সম্পূর্ণ কারণ রয়েছে আমার। যখন বাঘ আমাকে দেখছে না, তখনও দিবালোকেও বাঘের নিকট সান্নিধ্য রক্ত চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর যখন সে সাধারণ বাঘ নয়, মানুষ থেকেও। সময় যখন অন্ধকার রাতের 10টা, আপনি যখন জানছেন যে মানুষ থেকেটা আপনাকে নজরে রাখছে, রক্ত প্রবাহের বিশৃঙ্খলা তখন পরিণত হয়ে যায় তুফানে। আমি একথা বলে যাব যে বিনা উস্কানিতে বাঘ নিজের প্রয়োজনের বাইরে কখনো হত্যা করে না। আর যে বাঘটা আমার উদ্দেশ্যে গজ রাখছে
তার 2-3 দিন চলে যাবে এমন একটা মরি ওর কাছে রয়েছে। ওর আমাকে মারবার দরকার নেই কোনো, তবুও আমার এক অস্বস্তিকর অনুভূতি হচ্ছে যে এবারটা এই বিশেষ বাঘটা হয়তো এই হিসেবের বাইরের জানোয়ার বলে প্রমাণিত হবে। তার উদ্দেশ্যে গুলি ছোড়ার পরও বাঘ সময় সময় মরির কাছে ফেরে, কিন্তু আমি জানতাম এ তা করবে না। আমি এও জানতাম যে আমার অস্বস্তি অনুভূতি সত্ত্বেও যতক্ষণ না ভারসাম্য হারাই, ধরার কিছু ছিল না আমার, অথবা ঘুমিয়ে পড়ি বা পড়ে যাই গাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণ নিরাপদ। এখন আর ধূমপান থেকে নিজেকে বঞ্চিত রাখবার কোনো কারণ নেই আমার, তাই সিগারেটকে বার করলাম। তারপর দেশলাই কাঠি জ্বেলেছি। পাটটার কিনারা থেকে বাঘটা সরে যেতে শুনলাম। অচিরেও ফিরে এলো, আবার গজরালো। আমি 3টে সিগারেট খেলাম। বাঘ তখনও আমার সঙ্গে লেগে রয়েছে। তখন বৃষ্টি এলো। প্রথমে কয়েকটা বড় বড় ফোঁটা, তারপর ঝমঝম ধারাপাত। যে সকালে রামগড় থেকে বেরোই তখন খুব পাতলা পোশাক পরেছিলাম, আর কয়েক মিনিটের মধ্যেই চামড়া অবধি ভেজে গেলাম। কেননা বৃষ্টির ফোঁটাগুলোকে ঠেকিয়ে গুঁড়ো করে দেয় এমন একটা পাতাও আমার মাথার উপরে ছিল না। আমি জানতাম যে মুহূর্তে বৃষ্টি শুরু হবে বাঘটা চলে যাবে দ্রুত কোনো গাছের নিচে অথবা পাহাড়ের আড়ালে জায়গার আশ্রয়ে। রাত 11টায় বৃষ্টি নেমেছিল। ভোর 4টেয় থামলো। আকাশ পরিষ্কার হলো। আমার অসুবিধা বাড়িয়ে তুলতে এখন বাতাস বইতে শুরু করলো। এর আগে আমি শুধুই শীতার্ত ছিলাম, এখন বরফ জমা হয়ে যাচ্ছি ক্রমশ। যখনই বাত কামড় দেয় তখন আমি এই অদ্ভুত রাত্রিটার কথা স্মরণ করি আর কৃতজ্ঞ হই। বাতের প্রকোপও সামান্য হলেও চলে যায়। বদ্রি ভালো বন্ধু। সূর্য যেই উঠেছে তখনই ও পৌঁছে গেল এক কেটলি গরম চাবাহি একটা লোককে নিয়ে। রাইফেলের ভাত থেকে আমায় মুক্তি দিয়ে আমি যেমন গাছ থেকে পিছিয়ে নেমে এলাম, অমনি দুজনে মিলে ধরলো আমাকে, কারণ আমার পা এত আড়ষ্ট হয়ে গিয়েছিল যে আর চলছিল না। আমি মাটিতে শুয়ে চা খেতে লাগলাম। ওরা আমার পা ডলাই মলাই করে রক্ত চলাচল স্বাভাবিক করে আনবার চেষ্টা করলো। ধীরে ধীরে একটু সক্ষম হলাম দাঁড়াতে। গেস্ট হাউসে ফায়ার প্লেসে আগুন জ্বালবার জন্য বদ্রিও লোক পাঠিয়ে দিল বুলেটের গতি নির্দেশ করবার জন্য। এর আগে শ্রবণ শক্তিকে কাজে লাগায়নি কখনো, তাই দেখে খুশি হলাম মাত্র কয়েক ইঞ্চির জন্য বাঘের মাথাটা ফসকে ফেলেছি। রাইফেল উঁচানোটা ঠিকই ছিল, কিন্তু রাইফেলের নলটা যথেষ্ট বাঁ দিকে ঘোরায়নি। ফলস্বরূপ বাঘটা বলদটার যেখানে খাচ্ছিল তার থেকে ঠিক 2 ইঞ্চি দূরে আমার বুলেটটা বলদটাকেই বিঁধেছে। সেই সকালে চা আর এই আধা মাইল পথ ধরে হাঁটা আমার শরীর থেকে সমস্ত খিল ধরা একেবারে দূর করে দিল। বদ্রির ফল বাগিচার দিকের 1 মাইল লম্বা পথটা যখন ধরেছি, ভিজে কাপড় আর খালি পেটের কারণেই আমার যেটুকু কষ্ট ছিল তখন। লাল মাটির ওপর দিয়ে পথটা চলে গিয়েছে। বৃষ্টিতে সে মাটি বেজায় পিছল। এই মাটিতে 3টে পদচিহ্ন, বদ্রি আর ওর লোকটির পদচিহ্ন উঠতি পথে, লোকটার পদচিহ্ন ফিরতি পথে। ভিজে মাটিতে শুধু এই 3 জোড়া পদচিহ্ন 50 গজ। তারপর পথ যেখানে মোড় ঘুরেছে, ডান পা থেকে একটা বাঘিনী ঝাঁপিয়ে নেমেছে, আর বদ্রির লোকটির পিছু পিছু গেছে এই পথেই। লোকটার পদচিহ্ন আর বাঘিনীটির থাবার ছাপ বুঝিয়ে দিচ্ছে দুজনেই গেছে খুব জোর কদমে। তখন আমার বা বদ্রি করবার কিছুই নেই, কেননা লোকটা আমাদের 20 মিনিট আগে রওনা হয়ে গেছে, আর সে যদি বাগিচার নিরাপত্তায় পৌঁছতে না পেরে থাকে তবে অনেক আগেই আমরা ওকে যে সাহায্য করতে পারতাম তার নাগালের বাইরে চলে গেছে ও। অস্বস্তিকর একটা চিন্তায় পীড়িত হতে থাকলাম। সে পিছল মাটিতে যতদূর পারি তত তাড়াতাড়ি হাঁটলাম আমরা, আর সেখান থেকে বাগিচা এবং বাগিচায় কর্মরত একদল লোককে চোখে পড়ল। তেমন একটা পায়ে চলা পথে পৌঁছে ভারী নিশ্চিন্ত হলাম দেখে যে বাঘিনীটা সে পথে চলে গেছে, লোকটা গেছে ঠিক অন্যদিকে। আর সেখান থেকে বাগিচা আর বাগিচায় কর্মরত একদল লোককে চোখে পড়ল। একটা পায়ে চলা পথে পৌঁছে ভারী নিশ্চিন্ত হলাম এটা দেখে যে বাঘিনীটা
সেই পথ দিয়ে চলে গিয়েছে, আর লোকটা চলে গিয়েছে বাগিচার দিকে। পরে জিজ্ঞেস করতে লোকটা বলল যে সে জানতোই না যে বাঘিনী তার পিছু নিয়েছে। গেস্ট হাউসে গনগনে কাঠের আগুনের সামনে আমার জামা কাপড় শুকোতে শুকোতে জঙ্গলে যে বাঘিনীটা গেছে তার কথা জিজ্ঞাসা করলাম বদ্রিকে। বদ্রি বলল, বাঘিনী যে পথ ধরেছে সেটি নেমে গেছে এক গভীর ঘন বনে নিবিড় গিরি খাতের মধ্যে। 1 মাইল বা তারও বেশি জায়গায় খাতটি একটি অত্যন্ত খাড়াই পাহাড়ের গা দিয়ে এগিয়েছে। তারপর ডান দিক থেকে আরেকটি খাত এসেছে, মিশেছে তার সঙ্গে। দুটি খাতের সঙ্গমে রয়েছে একটি নদী। বদ্রি আরো বলল, এক টুকরো খোলা জমি আছে। সে জমিটি দুটি গিরিখাত থেকে বেরুবার পথের মুখোমুখি অবস্থিত। সেই গিরিখাতে বাঘিনীটি ঢুকেছে বলে মনে করার সম্পূর্ণ কারণ আছে আমাদের। বদ্রির মতে সেই খাতেই আজ সারাদিনটা ঘাপটি মেরে থাকবে বাঘিনীটা। জায়গাটা যেহেতু জঙ্গল হাঁকাবার পক্ষে আদর্শ স্থান, আমরা ঠিক করলাম যদি জঙ্গল হাঁকাবার মতো যথেষ্ট লোক জোগাড় করতে পারি তবে বাঘিনীটাকে মারবার জন্য একটা উপায় ঠিক পরখ করব। বদ্রির প্রধান মালিক গোবিন্দ সিংকে তলব করা হলো। তাকে আমাদের পরিকল্পনা ব্যাখ্যা করে বললাম। গোবিন্দ সিং বলল, দুপুর অব্দি বাবু সময় দিলে ও জঙ্গল হাঁকাবার জন্য 30 জন লোক জোগাড় এবং তার উপরে ওর মনিবের হুকুম মতো 5 মণ মটরশুঁটি জোগাড় করতে পারে। আপেল বাগিচার ওপর বদ্রির আছে এক বিস্তীর্ণ তরকারি বাগিচা। আর সন্ধ্যায় ও টেলিগ্রাম পেয়েছে যে নৈনিতালের বাজারে মোটা দানার মটরশুঁটির দাম ঝপ করে পাউন্ড প্রতি 4 আনা উঠে গেছে। এই চড়া দরের সুযোগ নিতে বদ্রি একেবারে আগ্রহী, তাই ও লোকেরা মটরশুঁটি তুলছিল। সেই রাতেই মালবাহী টাট্টু ঘোড়া সে মাল নিয়ে যাবে, আর পরদিন সকালে পৌঁছবে নৈনিতালে ভোরের বাজারটা ধরবার জন্য। রাইফেল পরিষ্কার করে আর বাগিচার চারপাশ ঘুরে বেড়িয়ে বদ্রির সঙ্গে ওর দিনের খাওয়াতে যোগ দিলাম। আমার সুবিধার জন্য খাওয়ার সময় 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছিল, আর মধ্যাহ্নে গোবিন্দ সিং ও 30 জনের দলকে হাজির করলো। কারো মোটর তুলিয়েদের তদারকি করবার দরকার, তাই বদ্রি থেকে যাওয়া স্থির করলো আর খেদান চালাবার জন্য পাঠালো গোবিন্দ সিংকে। গোবিন্দ এবং সেই 30 জন লোক স্থানীয় বাসিন্দা আর মানুষকে কোটার হাতে কেমন বিপদ ঘটতে পারে সেটা সম্বন্ধে খুব ভালো করেই জানতো। বাঘিনীটার জন্য সেই খাতে তল্লাশি করতে যদি আমি গুলি ছুটতে ব্যর্থ হই তবে নদীটার কাছে খোলা জায়গাটাতে সস্থানে বসতে আমাকে 1 ঘন্টা সময় দিল বদ্রি। গোবিন্দ লোকদের 2 দলে ভাগ করবে। একটা দলের দায়িত্বে থাকবে সে নিজে, আর অন্যটার ভার দেবে একটা নির্ভরযোগ্য লোকের ওপর। সেই 1 ঘন্টা কাটলে বদ্রি একটা গুলি ছুঁড়বে, আর ঠিক তখনই দল দুটো বেরিয়ে পড়বে। খাতের দুদিকে 2টো দল যাবে, পাথর গড়াবে, চেঁচাবে আর হাততালি দেবে। শুনতে ব্যাপারটা অত্যন্ত সহজ সরল লাগলে বটে, কিন্তু আসলে ব্যাপারটা অতটা সরল নয়। আমার সংশয় ছিল, কারণ আমি নিজে বহু এরকম হাঁকাই বিগড়ে যেতে দেখেছি। যে পথ ধরে সেই সকালে নেমেছি সেই পথে চড়াইয়ে গিয়ে আমি বাঘিনীটা যে পথে গেছে সেটা ধরলাম। তাতে আমি এই শুধু দেখলাম যে অল্প দূর গিয়ে সে পথটা একটা নিবিড় বহু বিস্তৃত গুল্মঝোপের বনে হারিয়ে গেছে। বহু শত গজ পথ ভেদ করে গিয়ে আমি দেখলাম পাহাড়ের গা একসার গভীর খাত আর শৈলশিরায় কাটা কাটা। যে গিরিখাতে হাঁকানো হবে তার ডান সীমানা বলে যে শৈলশিরাটাকে ঠাউরেছিলাম তা ধরে উতরাই নেমে আমি একটা উঁচু খাড়াইয়ের মুখে পৌঁছলাম। এর নিচে আমার বাঁ দিকের গিরিখাতটা ডান দিক থেকে আসা আর একটা খাতের সঙ্গে মিশেছে, আর এই দুটি খাতের সন্ধিস্থলে রয়েছে একটা নদী।
যখন নিচের দিকে চেয়ে দেখছি আর ভেবে অবাক হচ্ছি যে ফাঁকা জমিতে আমি দাঁড়াবো সেটা গেল কোথায়, কাছেই শুনলাম মাছির ভনভনানি। আর সে শব্দের অনুসরণে গিয়ে দেখলাম 1 সপ্তাহ আগে নিহত একটা গরুর ভুক্তাবশেষ। প্রাণীটার গলায় দাগ বুঝিয়ে দিল যে ওটা একটা বাঘের হাতেই মারা পড়েছে। কাঁধের একাংশ, ঘাড় আর মাথা ছাড়া গরুটার সব অংশটাই খেয়ে নিয়েছে বাঘটা। এ কাজ করার বিশেষ কোনো যুক্তি না থাকলেও আমি গরুর সবটাকে কিনারা অবধি টেনে নিয়ে খাড়া পাহাড়ের নিচে ফেলে ছুড়ে দিলাম। শতখানেক গজ গড়িয়ে ওটা থামলো গিয়ে নদী থেকে অল্প দূরে একটা ছোট গহ্বরে। বাঁ দিকে ঘুরে গিয়ে যে গহ্বরে গরুটার দেহাবশেষ গড়িয়ে ফেললাম তা থেকে আন্দাজ 300 গজ দূরে একটা শৈলশিরার ওপর একটা ফাঁকা জমির টুকরো পেয়ে গেলাম। এই জায়গাটা যেমনি হবে বলে আমি ভেবেছিলাম এটা তা থেকে একেবারেই অন্যরকম। যে পাশটা আঁকানো হবে দাঁড়িয়ে সেটার ওপর নজর রাখি এমন একটা জায়গাও নেই। আর আমি ওকে না দেখতেই বাঘিনীটা যে কোনো জায়গা দিয়ে বেরোতে পারে। তবে তখন সে বিষয়ে কিছু করার পক্ষে খুব দেরি হয়ে যাবে, কেননা যেগুলি আমাকে জানাবে যে হাঁকাই শুরু হয়ে গেছে বদ্রি সেটা ততক্ষণে ছুঁড়ে ফেলেছে। অচিরে মানুষদের চেঁচাতে শুনলাম দূরে। কিছুক্ষণের জন্য মনে হলো হাঁকাই আমার দিকে আসছে। তারপর চেঁচামেচি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলো, ক্রমে মিলিয়ে গেল। আবার 1 ঘন্টা বাদে হাঁকাই করছে যারা, তাদের গলা শুনলাম। তারা পাহাড়ের উতরাইয়ে আমার ডান দিকে নেমে আসছে। আর তারা যখন আমার সঙ্গে সমচ্ছতায় আসলো তখন আমি ওদের চেঁচিয়ে বললাম, হাঁকাই বন্ধ করে আমার এখানে চলে এসো। হাঁকাই যে বিফল হয়েছে সে কারোর দোষে নয়, কেননা জায়গাটা না জেনে আগের কোনো প্রস্তুতি ছাড়াই একদল আনাড়ি লোক দিয়ে আমরা হাঁকাতে চেষ্টা করেছিলাম। ঘন গুলবনের এক বিশাল এলাকা, শত শত তৈরি লোকও এ কাজ পেরে ওঠা অত্যন্ত কঠিনই মনে করত। গুল্মঝোপের বন ঠেলে পথ করে ঢুকতে হাঁকাইদের খুব কষ্টকর সময় কেটেছে। আর ওরা যখন দল বেঁধে বসে হাত পা থেকে কাঁটা বের করছিল আর আমার সিগারেট খাচ্ছিল, আমি আর গোবিন্দ দাঁড়িয়েছিলাম মুখোমুখি। পরদিন সকালে মুক্তেশ্বরে আর আশেপাশের গ্রামে যত লোক পাওয়া যায় সবাইকে নিয়ে একটা হাঁকাইয়ের বিষয়ে ওর প্রস্তাবটি আলোচনা করছিলাম। হঠাৎ একটা কথার মাঝখানে গোবিন্দ কথা থামিয়ে দিল। আমি দেখলাম আমার পিছনে অপ্রত্যাশিত কিছু ওর মনোযোগ আকর্ষণ করছে, কেননা ওর চোখ সরু হয়ে গেল আর বিশ্বাস করতে পারছে না এমন অসম্ভব ব্যাপার ঘটছে বলে। এই ভাবটা ফুটে উঠল ওর মুখে। ও যেদিকে মুখ করেছিল সেই দিকে চাইলাম আমি। ঝট করে ঘুরে গিয়ে সেখানে একটা বরবাদ আবাদি ক্ষেত ধরে ধীরে ধীরে আসছিল বাঘিনীটা। নদীটার ও প্রান্তে পাহাড়ের ওপর 400 খানেক গজ দূরে বাঘিনীটা। ও আসছে আমাদের দিকেই। জঙ্গলে যখন বাঘ আপনার কাছে এগোতে থাকে, যখন আপনি জনবসতি থেকে দূরে আছেন, তখনও যে ছবি আপনি তুলতে চান অথবা যে গুলি আপনি ছুঁড়তে চান তার সুযোগ নষ্ট করে দেওয়ার মতো যেসব ব্যাপারগুলো সেই সময় ঘটতে পারে সেগুলোর চিন্তা তখন আপনার মাথায় আসতে থাকবে। একবার জানোয়ার চলার পথের মুখোমুখি একটা পাহাড়ের গায়ে বসেছিলাম আমি একটা বাঘের প্রতীক্ষায়। বরমকা থান নামে এক অতি পবিত্র অরণ্য পিঠে গিয়েছে পথটা। বরম এক অরণ্য দেবতা, তিনি মানুষদের রক্ষা করেন এবং তিনি যে এলাকায় পাহারা দেন সেখানে জানোয়ার হত্যা করতে দেন না। যে জঙ্গলের গভীরে এই পীঠ রয়েছে সেটি জানোয়ারে বোঝাই। আশেপাশের বহু মাইল জায়গার চোরা শিকারীদের আর ভারতের সর্বত্রের শিকারীদের প্রিয় মৃগয়া ভূমি। তবু সে জঙ্গলের সঙ্গে এক জীবনকালের পরিচয়ও আমি কোনো দিনের জন্য জানিনি যে ওই পীঠস্থানের সমীপে একটি জানোয়ারও গুলি খেয়েছে বলে। তাই আমাদের গ্রামের মোষ মারছিল যে বাঘটা,
তাকে মারবার জন্যে সেদিন আমি যখন বেরোই, বরমের থানের 1 মাইল দূরে একটা জায়গা নির্বাচন করি আমি। বিকেল 4টে আমি একটা ঝোপের পেছনের জায়গায় বসে যাই, আর যেখান থেকে বাঘটাকে আশা করছি সেদিকে একটা সম্বর ডাকলো 1 ঘন্টা বাদে। কিছুক্ষণ বাদেই আমার অপেক্ষাকৃত কাছে একটা কাঁকড় ডাকতে শুরু করলো। যে পথের কাছে আমি বসেছিলাম সেটা ধরে বাঘটা আসছে। জঙ্গলটা মোটামুটি খোলামেলা, তাতে আছে বেশিরভাগ তরুণ জাম গাছ, 2 থেকে 3 ফুট মোটা। যখন ও আসছিল ধীর চালে আর আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছিল 100 গজে, তখন আমি পাতার খসখস শব্দ শুনলাম, আর মুখ তুলে দেখলাম একটা জাম গাছ তার ডালপালা আর একটির সঙ্গে জড়ানো কাত হতে শুরু করেছে। অতি মন্দ গতিতে গাছটা টলতে থাকলে যতক্ষণ না একই জাতের ও মাপের আর একটা গাছকে ছোঁয়। কয়েক মুহূর্ত দ্বিতীয় গাছটা প্রথমটার ভার সইল, তারপর সেটাও টলে পড়তে শুরু করলো। গাছ দুটো যখন সোজা অবস্থা থেকে আন্দাজ 30 ডিগ্রি কোণে পৌঁছেছে, একটা তৃতীয় ছোট গাছ বেড়ে গেল। 1 কি 2 মুহূর্তের বিরতি, তারপর 3টে গাছই হুড়মুড় করে মাটিতে পড়ল। আমার থেকে মাত্র কয়েক গজ দূরে গাছগুলি দেখছিলাম যখন, বাঘটার ওপরেও একটা চোখ রেখেছিলাম। পাতাগুলোর প্রথম শব্দেই ও দাঁড়িয়ে পড়েছিল, আর গাছগুলো যখন মাটিতে ভেঙে পড়লো ও ঘুরে দাঁড়ালো একবার। কোনো লক্ষণ না দেখিয়েই যেদিকে এসেছিল সেদিকেই প্রস্থান করলো। আমি যে ঘটনা প্রত্যক্ষ করলাম তাকে স্বাভাবিকতার বিচারে বাইরেই ব্যাখ্যা করতে হবে। এই কারণের জন্য গাছগুলি তরুণ এবং সতেজ, এদের শিকড় শিথিল করে দেবার মতো কোনো বৃষ্টিপাতও ঘটেনি সম্প্রতি। জঙ্গলে এক ঝলক বাতাসও বইছিল না, আর পীঠস্থানে যাওয়ার পথের ওপরই পড়লো গাছগুলো। তখন বাঘটা আর 70 গজ এলেই আমি যে গুলি করে মারবো বলে অপেক্ষা করছি সেটা ছুটতে পারতাম। গুলি মারার সুযোগ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায় যখন যে জনবসতির এলাকায় মানুষজন এক গ্রাম থেকে অন্য গ্রামে অথবা বাজারে যাওয়া আসা করতে থাকে, অথবা আপেল বাগিচা থেকে হনুমানদের ভয়ে দেখিয়ে তাড়াবার জন্য গুলি ছোড়া হয়। সেরকম জায়গায় যদি অভিপ্রেত শিকারটা থাকে তবে তাকে গুলি করা খুবই কঠিন হয়ে পড়ে। নদীতে পৌঁছতে বাঘিনীটার এখনো 300 গজ পথ আসতে হবে। তার মধ্যে 200 গজই হলো ফাঁকা জমি, যার ওপর একটা গাছ বা ঝোপ নেই। সামান্য কান্নি মেরে বাঘিনীটা আমাদের দিকেই আসছে। আমরা যদি একটুও নড়াচড়া করি তাহলেই দেখতে পাবে ও। অতএব ওকে দেখে চলা ছাড়া আর কিছুই এখন আমাদের করার নেই। আর কোনো বাঘিনী কোনোদিন এত আস্তে চলেনি। মুক্তেশ্বরের লোকজনের কাছে ও খোঁড়া বাঘ নামে পরিচিত, কিন্তু ওর খোঁড়া ভাবের কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। ওকে যখন লক্ষ্য করছি তখন মাথায় এই পরিকল্পনা দানা বাঁধতে লাগলো যে ও আগাছার জঙ্গলে ঢোকা অবধি সবুর করব, তারপর সামনে ছুটে যাব, আর ও নদীটা পেরোবার আগে অথবা পরে একটা গুলি মারতে চেষ্টা করব। ও যে জায়গাটা তাক করে যাচ্ছে সেটার এবং আমার মধ্যে যথেষ্ট আড়াল থাকলে ওকে দেখার সঙ্গে সঙ্গে আমি সামনে চলে যেতাম, আর হয় ফাঁকা জমির ওপরই ওকে মারার চেষ্টা করতাম, নয়তো তাতে বিফল হলে ওই নদীতে ওকে আটকাতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার নড়াচড়া গোপনে সারবার মতো যথেষ্ট আড়াল ছিল না, তাই ফাঁকা জমি আর নদীর মাঝখানের ঝোপে বাঘিনীটা না ঢোকা অবধি আমাকে অপেক্ষা করতেই হলো। আমি না ফেরা অবধি লোকজনকে নড়তে বা কোনো রকম আওয়াজ করতে বারণ করে দিলাম। পাহাড়টা খুবই খাঁড়াই, আর যেমন বাঁকটা ঘুরেছে পৌঁছলাম একটা বন গোলাপের ঝোপে। সেটা পাহাড়ের ওপর থেকে নিচে বহু গজ দূরে বিস্তৃত। ঝোপের মধ্যে দিয়ে একটা নিচু সুড়ঙ্গ ছিল, আর সেটা দিয়ে ছুটবো বলে আমি যেমন সামনে ঝুঁকেছি আমার টুপি খুলে পড়ল, আর সুড়ঙ্গের শেষে তরবরিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ফলে মাথায় যে কাঁটা ফুটলো তার টানে আমি শূন্যে উঠে যাচ্ছিলাম প্রায়। এই বন গোলাপের কাঁটা বাঁকানো খুবই শক্ত, আর যেহেতু আমি থামতে পারলাম না সেহেতু কিছু কাঁটা আমার মাথায় ভেঙে গিয়ে
গেঁথে থাকলো। যখন আমি বাড়ি যাই, আমার দিদি ম্যাগি সেগুলো বের করতে খুব কষ্ট পেয়েছিল। অন্য কাঁটাগুলো চামড়া ছিঁড়ে দিল, মুখ বেয়ে সরু ধারায় রক্ত ঝরছে। আমি ছুটতেই থাকলাম যতক্ষণ না ওপরের পাহাড় থেকে আংশিক ভুক্ত মড়িটির যে গহ্বরে গড়িয়ে ফেলেছিলাম সেটার কাছে পৌঁছই। এ গর্তটা আন্দাজ 40 গজ লম্বা আর 30 গজ চওড়া। যেখানে মড়িটা পড়েছিল তার ওপর কিনারে মড়ির ওপরকার পাহাড় এবং আরো দূরের পাড় সব ঘন গুল্ম বনে ঢাকা। গর্তটা নাগালের আধখানা, আর আমার দিকের পাড়টাতে কোনো ঝোঁক নেই। গহ্বরটার কিনারে গিয়ে যেমন উঁকি মেরেছি, একটা হাড় ভাঙতে শুনলাম। আমার আগেই বাঘিনীটা তার মানে গর্তে পৌঁছে গেছে, আর পুরনো মুড়িটা পেয়ে গত রাতে যে আহার থেকে ও বঞ্চিত হয়েছে সেটা পূরণ করে নেওয়ার চেষ্টায় মেতে উঠেছে। মুড়িটাতে মাংস খুব কমই রয়েছে। ওটা ছেড়ে বাঘিনী যদি ফাঁকা জায়গাটায় বেরিয়ে আসে তবে আমি ওটাকে একটা গুলি মারতে পারি, কিন্তু ও যদি পাহাড় কিংবা দূরের পাহাড়টা চড়াই ধরে উঠে যায় আমি ওকে দেখতে পাবো না। যে নিবিড় গুল্মঝোপ থেকে আমি বাঘিনীটার আওয়াজ পাচ্ছি তা থেকে একটা সংকীর্ণ পথ আমার দিকের পাড়ে উঠে এসেছে এবং আমার বাঁয়ে 1 গজের ভেতর দিয়ে গেছে, আর পথটার 1 গজ ওপারে গেলে সিধে পড়তে হবে 50 ফুট নিচে নদীটার মধ্যে। ওর ওপরকার পাহাড়ে একটা পাথর ছুঁড়ে বাঘিনীটাকে গুল্মবন থেকে তাড়িয়ে খোলা জায়গাটায় বার করে আনার সম্ভাবনা বিচার করছি, এমন সময় আমার পিছনে একটা শব্দ শুনলাম। পেছনে চেয়ে দেখি আমার টুপি হাতে দাঁড়িয়ে আছে গোবিন্দ। সে সময় ভারতে কোনো ইউরোপিয়ান টুপি ছাড়া চলাফেরা করতো না, আর গোলাপ ঝাড়ের পাশে আমার টুপিটা পড়ে থাকতে দেখে গোবিন্দ সেটি কুড়িয়ে নিয়ে আমার কাছে এনেছে। আমাদের কাছেই পাহাড়ে একটা গর্ত ছিল। ঠোঁটে আঙুল দিয়ে আমি গোবিন্দের হাত ধরলাম, ওই গর্ত চেপে ঢোকালাম ওকে। মোড়ানো হাঁটুর ওপর চিবুক রেখে আমার টুপি জাপটে উভয়ে বসে সেই গর্তে মাপে মাপে এঁটে গেল, আর খুবই হতভাগ্য কোনো বস্তুর মতো দেখাচ্ছিল ওকে, কেননা কয়েক গজ দূরে বাঘিনীটার হাড় চিবানো শুনতে পাচ্ছিল। আমি যেমন সিধে হয়ে পাড়ের কিনারে আগেকার জায়গায় ফিরে দাঁড়িয়েছি, এমন সময় বাঘিনীটা খাওয়া বন্ধ হলো। হয় ও আমায় দেখেছে, নয় পুরনো মুড়িটা ওর পছন্দ হয়নি। এই দীর্ঘ মিনিট কোনো নড়াচড়া বা শব্দ রইল না। তারপর আমি ওর দেখা পেলাম। ও উল্টো পাড়টা বেয়ে উঠছে, এখন ওর ওপর দিয়ে চলেছে পাহাড়ের দিকে। ওখানে কয়েকটা 6 ইঞ্চি মোটা পপলার চারা গাছ, আর ওগুলোর ভেতর দিয়ে যখন বাঘিনীটা চলছিল তখন ওর শরীরে বহির রেখা দেখতে পাচ্ছিলাম শুধু। আমার বুলেট চারা গাছগুলো এড়াবে, বাঘিনীকে মিঁধবে, এই ক্ষীণতম আশায় আমি রাইফেল উঁচলাম আর দুম করে গুলি ছুড়লাম একটা। আমার গুলিতে বাঘিনীটা সাঁ করে ঘুরে দাঁড়ালো, পাড় ধরে নামলো, গহ্বরটা পেরোলো, আর তারপর অত্যন্ত দ্রুত পায়ে সে আমার দিকে পথে চলে এলো। আমি তখন জানি না যে আমার বুলেটটা বিঁধেছে ওর মাথার কাছে একটা চারা গাছে। জানি না ওর এক চোখ কানা, তাই যা দেখে মনে হলো যে এক অতি দৃঢ় সংকল্প আক্রমণ। তা শুধু এক ভয় পাওয়া জন্তুর বিপদ থেকে পলায়নও হতে পারে, কেননা সেই আবদ্ধ জায়গায় কোন দিক থেকে আমার রাইফেলের আওয়াজ এলো তাও বুঝতে পারা সম্ভব নয়। সে যাই হোক, আমি যাকে আহত এবং অতি ক্রুদ্ধ এক বাঘিনী ভাবছি সে তখন আমার দিকেই আসছে সোজা। তাই ও যতক্ষণে 2 গজের দূরত্বে আসে ততক্ষণ সবুর করে আমি সামনে ঝুঁকলাম, আর অশেষ সৌভাগ্যবশে রাইফেলের বাকি গুলিটি বেঁধাতে পারলাম যেখানে ওর ঘাড় আর কাঁধ মিশেছে সেই নাবালে। আমার বাঁ কাঁধ ওর থেকে ফসকে যাবার জন্যে যেটুকু বাধা প্রয়োজন, সেই ভারী 500 বুলেট সেটুকু বাধাই দিতে পারলো ওকে, আর ওর শরীর বেগে
ওকে ফেলে দিল 50 ফুট নিচে তলার নদীতে। সেখানেও পড়ল, ছপাং করে একটা শব্দ হলো জোরে। এক পায়ে গিয়ে আমি কিনারা থেকে চাইলাম, আর দেখলাম শূন্যে পা তুলে বাঘিনীটা পড়ে আছে এক আবদ্ধ জলে ডুবে। সেই জল ধীরে ধীরে লাল হয়ে উঠছে ওর রক্তে। গোবিন্দ তখনও গর্তেই বসে আছে। ইশারা করতে ও আমার কাছে এলো। বাঘিনীটাকে দেখে ও ফিরে শৈলশিরার উপরের মানুষদের চেঁচিয়ে বলল, বাঘটা মরেছে, বাঘটা মরেছে। শৈলশিরার উপরে 30টা লোক এখন চেঁচাতে শুরু করলো, আর ওদের হল্লা শুনে বদ্রি তার শটগান নিয়ে 10টা গুলি ছুড়ল। সেই শব্দ মুক্তেশ্বরের আশেপাশের গ্রামে শোনা গেল এবং অচিরে চারিদিক থেকে মানুষ এসে ভিড় করলো নদীটাতে। অত্যন্ত আগ্রহের সঙ্গে বহু হাতে বাঘিনীটাকে জল থেকে তোলা হলো। তাকে একটা চারা গাছে বাঁধা হলো এবং বিজয় গর্বে নিয়ে চলল বদ্রির বাগিচায়। সকলে দেখবার জন্যে বাঘটাকে রাখা হলো খড়ের বিছানায়। এরপর এক পেয়ালা চায়ের জন্যে আমি গেলাম গেস্ট হাউসে। 1 ঘন্টা বাদে হাত লণ্ঠনে আলোয় আমি বাঘিনীটার চামড়া ছাড়ালাম। চারদিক ঘিরে অনেক লোকের জমায়েত দাঁড়িয়ে। তার ভেতর মুক্তেশ্বরের বহু শিকারীও ছিল। তখনই আমি দেখলাম বাঘিনীটার এক চোখ কানা, আর ওপর পায়ে আর সামনের ডান পাট থাবার তলে গেঁথে আছে 1 থেকে 9 ইঞ্চি বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টা সজারুর কাঁটা। রাত 10টার মধ্যে আমার কাজ শেষ হলো, আর সঙ্গে রাত কাটাবার জন্যে বদ্রির অতীব সদয় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমি পাহাড়ে বেরিয়ে পড়লাম যারা মুক্তেশ্বর থেকে এসেছে তাদের সঙ্গে। তাদের মধ্যে ছিল চামড়াবাহী আমার 2টো লোক। ডাকঘরের সামনে ফাঁকা জায়গায় পোস্টমাস্টার এবং তার বন্ধুদের দেখার জন্যে চামড়াটা মিলে রাখা হলো। মাঝরাতে কয়েক ঘন্টা ঘুমাবার জন্যে আমি সাধারণের জন্য সংরক্ষিত ডাক বাংলোটায় গিয়ে শুলাম। 4 ঘন্টা বাদে আবার চলতে শুরু করলাম, আর 72 ঘন্টা অনুপস্থিতির পর দুপুরে নৈনিতালে ফিরলাম আমার নিজের গৃহে। মানুষকে নিধন মানুষকে এক তৃপ্তির অনুভূতি দেয়। যে কাজ করা খুব দরকার হয়ে পড়েছিল সেই কাজ করবার তৃপ্তি, এক অতি সুযোগ্য প্রতিদ্বন্দ্বীকে তার স্বস্থানে পরাজিত করবার তৃপ্তি, আর একটি সাহসী ছোট্ট মেয়ের হাঁটবার জন্যে পৃথিবীর এক খালি ছোট্ট জায়গাকে বিপদমুক্ত করে দেবার তৃপ্তি হলো সব থেকে বড়। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে আমাদের জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা ফিরে আসবো এরকমই কিছু আকর্ষণীয় গল্প নিয়ে। আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।